আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জন মনে করি যে আমি সফল, আমি একজন এমপি পাস করতে পারলে আমি সফল, কেউ মনে করে মন্ত্রী হইতে পারলে সফল, কেউ মেম্বার হইতে পারলেও সফল, আমরা কেউ আছি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে পারলে সফল। মাছের পচন ধরে মাথা থেকে, আর জাতির পচন ধরে শিক্ষা থেকে। ঘুষের টাকা নাকি দিনের বেলা ড্রয়ারে নেয়, কয় হাতে দিয়ে না, এটা রোজা রাখছি তো ড্রয়ারে রাখেন। যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি তাহলে আমরা ক্লাসরুমে কখনোই ফাঁকি দিতে পারবো না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং, এটা যেখানেই আমরা দেখব সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমাদের মাঝে সে উপস্থিত হচ্ছেন ঢাকা কর্মকর্তা মেম্বার সম্মানিত এমপি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন অত্র বিদ্যায়তনের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার। জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব শেখ মোহাম্মদ মোস্তফা স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সওয়াবের নিয়তে পবিত্র রমজান মাসে রোজাগুলি থাকবেন, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, সৈয়দ জয়নুল আবেদিন, জাতীয় সংসদ সদস্য ঢাকা ৪। অনুষ্ঠানের প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের মাঝে এমন একজন সুন্দর মানুষ আল্লাহ পাক এই রমজানে আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। এই অত্র ঢাকা ৪ আসনের থেকে নির্বাচিত করে আমাদেরকে অভিভাবক হিসাবে প্রেরণ করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী সহ প্রায় ৮,০০০-এর অধিক শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। তো আসলে এই প্রথম মিটিংয়েই আমি আমার প্রধান অতিথি স্যারকে আমি বিব্রতকর অবস্থায় ফেলবো না যে আমাদের শত শত অনেকগুলো সমস্যার কথা বলে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তবু আমরা দু একটি কথা না বললেই নয় যে আমরা এই যে ৮,০০০ ছাত্রছাত্রী বর্তমানে যে বৈজ্ঞানিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এই ৮,০০০ শিক্ষার্থীর জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। অধ্যক্ষ মহোদয় স্যার আসলে এত বড় সাহস করতে পারে না যে আমরা আবেদন করছিলাম যে স্যার যে আপনি আমাদের একটা মিনি বাস, ২-৩টা হায়েস্ট গাড়ির ব্যবস্থা করুন, দূরের থেকে শিক্ষার্থীরা বহু কষ্টে আসে, কিন্তু স্যার সাহস করতে পারেন নাই। এখন আশা করি যে সাহস করতে পারবেন। যদি আমাদের প্রধান অতিথি স্যারের সম্মতি থাকে ইনশাল্লাহ আমি অনুরোধ করবো এই ব্যাপারে আমাদের খুবই প্রয়োজন যে আমাদের যাতায়াতের ব্যবস্থার জন্য। এই প্রথম একজন সুশিক্ষায় শিক্ষিত মার্জিত লোক আমাদের এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব সৈয়দ জয়নুল আবেদিন স্যার। আমরা মাত্র একটি স্কুলের 3টা ক্যাম্পাস, অনুমোদন একটা ক্যাম্পাসের আছে স্যার, বাকি 2টা আমাদের অনুমোদন নাই। এই বিগত 55 বছরে অনেক সংসদ সদস্য আসছে গেছে, কেউ কখনো এই ব্যাপারে ভূমিকা রাখে নাই। আমরা মাত্র 55 জন শিক্ষক সরকার থেকে বেতন পাই, বাকি 160 জনের উপরে শিক্ষক স্কুলের টাকায় তাদের চলতে হয়। অথচ যদি শাখা পারমিশন নেওয়া হইতো তাহলে এই শিক্ষকদের এই ভোগ করতে হইতো না। তারা স্কুলের টাকা, এই অল্প টাকা বেতনে এই দুর্মূল্যের বাজারে তারা চলাচল করে। আমি স্যারকে অনুরোধ করব যে আমাদের এই শাখা পারমিশনের ব্যাপারে যদি স্যার সাহায্য করে তাহলে মনে হয় আমাদের শাখাতে বাকি 2টা ক্যাম্পাসের শাখা অনুমোদন হয়ে গেলে অনেক স্যারের সরকার থেকে অনুদান পাওয়া যাবে। আমাদের কলেজ ক্যাম্পাসের জন্য আমরা শুনে আসছি গত 1 বছর যাবত প্রায় 1,62,00,000 টাকা টেন্ডার হয়েছে, কিন্তু কোন ইশারায় এখন পর্যন্ত সেটার কাজ শুরু করতে পারি নাই, আমরা করেও না। তো কেন করে না এই ব্যাপারটা আমরা জানি না। আরো কিছু কথা না বললেই নয়, আমাদের স্কুলের সামনে অত্যন্ত গরিব মানুষ, আমরা জানি তারা, তারপরে ছুটির সময় যে বিশৃঙ্খল পরিবেশে তৈরি হয় এই ভ্যান চালকদের জন্য। ভ্যানওয়ালারা ফুটপাত দখল করে বসে আছে,
তাদের জন্য আমাদের ছাত্রছাত্রীরা চলাচলে যথেষ্ট বিঘ্ন ঘটে। এই ব্যাপারটা যদি স্যার একটু দেখেন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। তো আমি স্যারকে বলবো, স্যার আপনি আমাদের স্কুলে মনিটরিংটা জোরদার করেন। আমাদের কোনো আর্থিক সমস্যা নাই, আমাদের কোনো শিক্ষকদের জন্য যদি আপনি এই শাখা পারমিশন খুলে দেন, দেখবেন এই শিক্ষকরা ঝাঁপিয়ে পড়বে সমস্ত ছাত্রছাত্রীর জন্য। মোত্তাকি হওয়ার কথা বলা হয়েছে এই জন্যে যে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব যখন হাতে আসে তখন বিভিন্ন দুর্নীতি, টাকা পয়সা, তারপরে যেগুলো আমরা সবাই জানি, এই অন্যায়গুলি যাতে আমরা না করি, সেই অবস্থা থেকে যেন আমরা ফিরে আসি। সেটা যদি বাংলাদেশেও হয়, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বস্তরে দুর্নীতিমুক্ত হয়, এবং আমরা যদি এই রোজার মাসে সবাই মোত্তাকি হয়ে যেতে পারি ইনশাল্লাহ, তাহলে আসলে সোনার বাংলা, আসলে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? অবশ্যই সোনার বাংলা হয়ে যাবে। সহকর্মীবৃন্দ এবং যারা আমরা উপস্থিত আছি, আমরা এই রমজান মাসে আজকে অঙ্গীকার করি আমরা সকলেই যেন সমস্ত দুর্নীতি, অন্যায় যেগুলি আছে আল্লাহর ভয়ে ছেড়ে দেবো। এটা আমরা না খেয়ে সারাদিন প্র্যাকটিস করছি, একটি মাস সাধনার মাধ্যমে বাকি 11 মাস আমরা অন্যায়ের সামনে আসবে, অন্য কারো ভয় লাগবে না, একমাত্র আল্লাহর ভয়ে আমরা ছেড়ে দেব। এর নামই হচ্ছে তাকওয়া। তো এটা করলে আমরা হব মোত্তাকি, আর মোত্তাকির জন্য অনেক সফলতার কথা আল্লাহ বলছেন যে ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মোত্তাকিরা সফল। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জনে মনে করি যে আমি সফল, আমি একজন এমপি পাস করতে পারলে আমি সফল, কেউ মনে করে মন্ত্রী হইতে পারলে সফল, কেউ মেম্বার হইতে পারলেও সফল, আমরা কেউ আছি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে পারলে সফল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মোত্তাকিরা হচ্ছে সফল। অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আসলে মাহে রমজানটা আমাদের জন্য এসেছে প্রশিক্ষণের মাস হিসেবে। এই মাস থেকে আমরা প্রশিক্ষণ নেব এবং বাকি 11টা মাস সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করব। এই প্রশিক্ষণটা যাতে আমরা যথাযথভাবে নিতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে নিজেদেরকে সেইভাবে যাতে তৈরি করতে পারি, এবং সেই অনুযায়ী যাতে বাকি সময় আমরা নিজেদেরকে সেইভাবে ঠিক রাখতে পারি, যার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হব, এলাকা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, কাজে আসুন রমজানের এই শিক্ষাকে ধারণ লালন করে ব্যক্তি পরিশুদ্ধ সহ সমাজকে পরিশুদ্ধর দিকে সম্মিলিতভাবে নিয়ে যাওয়ার মাধ্যমে আজকে এই রমজান যাতে আমার জীবনের একটা মৌলিক ভূমিকা পালন করে, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমরা যত গালিগালাজ করি আমেরিকা, রাশিয়া, ভারতকে, once we are not superior in education we will be lag behind। হ্যাঁ, আমরাও ছিলাম এক সময়, এই পৃথিবীকে 600 বছর রাজত্ব করেছি মুসলমানরা, যখন দে ওয়ার সুপিরিয়র ইন এডুকেশন। সুতরাং এই এডুকেশনকে সুপিরিয়রিটি অর্জনের জন্য আপনারাই হচ্ছেন মূল। একটা ত্রিভুজ যদি আঁকি, ডাস্টার বোর্ড থাকলে আমি ভালো বুঝাইতে পারতাম, ত্রিভুজ যদি আঁকি, at the top you the teacher and the base the students and the guardians। সুতরাং এই শিক্ষকরাই পারে এই জাতিকে উন্নতির চরম শিখরে নিতে পারে। আপনার রোপ সাহেবের নাম ঠিকই শুনছেন, শিশুমেলা স্কুল, আই ওয়াজ দ্য ফার্স্ট স্টুডেন্ট অফ শিশুমেলা প্রিপারেটরি স্কুল। রোপ কাকা একদিন বলল, মাছের পচন ধরে মাথা থেকে, আর জাতির পচন ধরে শিক্ষা থেকে। আমি বাজারে যাইতাম, আমার আব্বা 100 টাকা দিত, আমি বাজার মাছ টাছ আমিই কিনতাম, কিন্তু এই কথা কখনো চিন্তা করি নাই যে মাছের পচন মাথা থেকে ধরে, আর মাথাটা যদি পচে আপনি দিয়ে লেজটা খাবেন, নো, ওই পুরা মাছটাই শেষ। তাহলে কাকার এই কথাটা যে জাতির পচন ধরে শিক্ষা থেকে। সুতরাং ছাত্র এবং শিক্ষক এর ভিতরে সমন্বয় করে আমাদের এই জাতিকে উন্নত করতে আমরা এগিয়ে যাব। আমি আই ওয়াজ ইন লন্ডন ফর 1.5 year, আমি লেখাপড়া করতে গিয়েছিলাম ওখানে দেখেছি আমাদের মাইন্ড সেট আপ আর ওদের মাইন্ড সেট আপ, অ্যাটিটিউড, উই শুড চেঞ্জ ইট। আমরা বাবা মারা বলছি, এটা গার্ডিয়ান রিলেটেড কথা আপনাদেরও জন্য, বাবা মা আমরা স্টুডেন্টদেরকে বলি, এই পড়তে বস, তোর জন্য আমার জীবনটা শেষ, এত লেখাপড়া, এত টাকা পয়সা খরচ করতেছি, এটা বলি তো আমরা, উই ডিকটেট। দ্য সেম থিং ইজ এ ব্রিটিশ মাদার অর ফাদার ইজ সেইং, বাবা চলো পড়তে যাই, মা চলো পড়তে যাই, সেম থিং, অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। ও মনে করতেছে সাইকোলজিক্যালি আমার বাবাও তো পড়তে যাচ্ছে বা মাও তো পড়তে যাচ্ছে, সো আই শুড গো টু ডু ইট। এই মাইন্ড সেট আপ, সুতরাং আপনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে ফেলতে হবে। আজকে আমরা এমপি পেয়েছি,
আমরা ধমক দেওয়ার এমপি পাইনি, আমরা জনবান্ধব এমপি পেয়েছি, আমাদের মনের কথা শোনার এমপি পেয়েছি। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা উন্নত করতে পারি, বাংলাদেশের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান একে স্কুল অ্যান্ড কলেজ, এটা নিয়ে আমরা গর্ব করি। এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কে রোজাদার আর কে রোজাদার না, এটা ফাইন্ড আউট করা খুব কঠিন। আমি যদি এখন দাবি করি যে আমি রোজাদার, এইটা আপনি বলতে পারবেন না যে আসলে আমি রোজাদার কি না। আমি তো আড়ালে আবডালে কিছু খেয়েও আসতে পারি, ঠিক না? আমার ছোট বাচ্চাটা এবার 1-এ পড়ে, ও প্রথম রোজাটা রেখেছে, গতকালকেও রেখেছে। দুপুরে পরে একটু নেতায় যায়, আমি বলি যাবো তুমি তো আড়ালে আবডালে দরজার আড়ালে হালকা একটু খেয়ে দিবা, কেউ যেন না দেখে। কয় না না, তুমি কি বলো, আল্লাহ তো দেখে। তো বোঝা গেল যে আসলে এই যে না খেয়ে থাকা, এটা না খেয়ে থাকা না, এটা হচ্ছে একটা আল্লাহর ভয় প্র্যাকটিস করা। এই যে আমরা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলি না, চুগলখড়ি করি না, আমরা আল্লাহর ভয়ে সুদ ঘুষ পর্দাপর্শিদা এই বিষয়গুলো নজর রাখি, ঠিক আল্লাহ তাআলা এই একটা মাসের এই প্র্যাকটিসটা বাকি 11টা মাসও দেখতে চান। ওই সময়টা কিন্তু আমরা এই প্র্যাকটিসটা আসলে করতে চাই না। আবার যে ভয়টা আমরা ইফতার পর্যন্ত করি, এই ভয়টা কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টা করতে বলেন। কোন কোন অফিসারের কাছে শোনা যায় যে তারা টাকা, ঘুষের টাকা নাকি দিনের বেলা ড্রয়ারে নেয়, কয় হাতে দিয়ে না, এটা রোজা রাখছি তো ড্রয়ারে রাখেন। ইদানিং শুনি, গত বছর থেকে শুনি, কোন কোন অফিসার নাকি বিকাশ নাম্বার দেয়, হ্যাঁ বুঝেন না রোজার মাস, বিকাশে দিয়ে দেন। তার মানে উনি মানে আল্লাহর ভয় শিখছে, কিন্তু এই আল্লাহর ভয় ইমপ্লিমেন্টটা শিখে নাই, প্রয়োগটা, ব্যবহারটা শিখে নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী লোকরা মানুষকে একটু মানে তার ব্রেনটা স্টর্মিং করতে চাই, ব্রেনটাকে পরিচ্ছন্ন করতে চাই। আমি কোনো মানুষের কাছে ভোট চাই নাই যে দাঁড়িপাল্লায় ভোট দেন। একজন লোকের সাথে দীর্ঘ সময় কথা বলছি, উনি বলে যে ভাই ভোট তো চাইলেন না। আমি বলছি না, আমি তো আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি আপনার মধ্যে একটা প্রেশার সৃষ্টি করতে আসছি যে গ্লোবাল ভিলেজের যুগে সারা বিশ্ব কিভাবে চলে, আমরা কিভাবে চলছি। ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের যারা ধারক বাহক এমপি মন্ত্রী, তারা কিভাবে চলে, আর বাংলাদেশ কিভাবে চলছে। আমি আপনাকে শিখাতে চাচ্ছি যে মানুষ শুধু টাকার আমানত না, অর্থের আমানত না, কথার আমানত না, ভোটও যে একটা আমানত। আমি আপনাকে এই মেসেজ দিতে আসছি। এই মেসেজের আলোকে যদি আপনি মনে করেন যে ভোটটা একটা সৎ, যোগ্য, ইনসাফের জায়গায় দেওয়া দরকার, দিবেন। আর যদি আপনি এটা বুঝতে না পারেন, তাহলে আপনি দিবেন না, আমিও ব্যর্থ, আমি আপনাকে বুঝতে সক্ষম হইবেন। এরপর আমাদের একজন দায়িত্বশীল বলতেন যে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ একটা মানুষের কাছে যদি 16 বার যান, তাহলে সেই মানুষটা মোটামুটি আপনার প্রতিভা আসবে। তা আমি যে দোকান থেকে মাল কিনতাম, ওই দোকানদারকে একটু মাঝে মাঝে বলতাম দাঁড়িপাল্লা ভোটের কথা। উনি আবার অন্যপন্থী, তো উনি বলছে স্যার মালামাল খান, আসা যাওয়া করেন, টাকা পয়সা দেন, ঠিক আছে, কিন্তু স্যার ভোট কিন্তু দিব না। আমি স্যার ঠিক আছে দিন না, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, তো এই জন্য আপনার আমানতটা একটু সংরক্ষণ করতে চাই। এভাবে প্রায় সময় বলতাম। মোটামুটি আমার মনে হয় 11-12 বার বলা হয়েছে। এরপরে ভোটের ঠিক 2 দিন আগে উনি হাসি দিয়ে বলেছে স্যার আর বলা লাগবে না, আমি এবার চিন্তা করছি ভোট আপনাদেরকে দিব। তা বলছে যাক, তাহলে আমি সফল। তো প্রিয় ভাই এবং বোনেরা, সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমাদের প্রধান মেহমান বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে একটা বিষয় এভাবে বলতে চাই, আমরা এই দুনিয়ায় কেউ চিরদিনের জন্য আসিনি। আমি অনেক সময় এভাবে বলি যে একটা মাইকিং আমার জীবনের সব শেষ। যেমন আমি এখান থেকে উঠে চলে যাব, এরপর হয়তো আমি রোড অ্যাক্সিডেন্ট বা এনিওয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, মসজিদে একটা ঘোষণা হবে আব্দুর রহিম জীবন ইন্তেকাল করেছে, তার জানাজা মাগরিবে হবে। এই একটা মাইকিং এর অপেক্ষায় আমরা সবাই আছি। আমাদের জবাবদিহির একটা জায়গা আছে। পরিষ্কার ভাবে জেনে রাখবেন, আমাদের কাছে ঢাকা 4 100% আমানত। 1 টাকা কোনো রকম তসরুফ হবে না, কোথাও কোনো রকম কোনো জোয়াচুরি বাটপারি হবে না ইনশাআল্লাহ। আমরা এই সমাজে থাকবো, অনেক পঙ্কিলতা থাকবে, অনেক কাদা থাকবে, তার ভিতরে আমরা কিভাবে বেছে বেছে চলতে পারবো
কিভাবে আমরা আল্লাহর নির্দেশে পথে চলতে পারবো, ওই ভয় ভীতি নিয়ে চলাটাই হলো তাকওয়া। যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি তাহলে আমরা ক্লাসরুমে কখনোই ফাঁকি দিতে পারবো না। আমি আমার সহকর্মীবৃন্দর কাছে অনুরোধ করব, অন্তত পক্ষে আমার অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে, অভিভাবকদের সাথে ভালো আচরণ করব, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করব এবং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। আজকে আমরা যে আলোচনাগুলি শুনলাম সেখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি আছে সেগুলি ধরে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমি সংক্ষেপে 2-3টা কথা বলবো যে আপনারা শিক্ষক, আপনারা জাতি গড়ার কারিগর, আপনারা আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে, আপনাদের কাছে যে শিক্ষার্থীরা আসছে তাদের মাধ্যমে আগামী দিনে যে বাংলাদেশ পরিচালিত হবে সেটা কেমন দেখতে চান, এটা সবকিছু নির্ভর করে আপনাদের উপরে। এই কথাটা যত বাস্তব, এই কথাটা যত মুখে উচ্চারিত হয়, আমাদের সমাজে বিভিন্ন দায়িত্বশীলদের মুখ থেকে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের মুখ থেকে বলা হয় যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু এই কথা বলাটা যত সহজ, যতটা না বলা হচ্ছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা, তার বাস্তব অনুশীলন ততটা হচ্ছে না। কারণ দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে আমরা দেখছি বাংলাদেশের শিক্ষা নিয়েও কি হচ্ছে, ব্যবসা হয়, শিক্ষা নিয়ে বাণিজ্য হচ্ছে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য যেটা, সেদিকে আপনাদেরকে মনোনিবেশ করতে হবে। শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, এর মাঝেই আপনাদের চিন্তা, আপনাদের সময়, আপনাদের ফিকির থাকা দরকার। আদারওয়াইজ চিন্তা করে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, শিক্ষার্থীর ক্ষতি হবে, আপনার নিজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আমরা এই দেশকে কিছুতে পারবো না। আজকের বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা মূলের দিকে না তাকিয়ে আমরা পারিপার্শ্বিক বিভিন্ন দিকে বেশি মনোনিবেশ হওয়ার কারণে আজকের শিক্ষার অবস্থাটা আপ টু দ্য মার্ক নাই, প্রশ্নবিদ্ধ, প্রশ্ন সৃষ্টি হচ্ছে আজকের। কাজে এর থেকে বেরিয়ে আসতে হবে। অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, নো ওয়ে, কোনো পথ নাই। আমাদেরকে শিক্ষার মাধ্যমে জাতিকে, দেশকে গড়তে হবে। আপনারা যে কোনো ধরনের সমস্যার কথা, প্রতিকূলতার কথা আপনারা খোলা মনে বলবেন। আমাদের ক্ষমতা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ, দেশের উন্নতি, মানুষের মুক্তি। আমাদের এটা মূল টার্গেট। কারণ দায়িত্বটা হচ্ছে একটা আমানত, যে আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি আমাদের আছে। আমরা মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্যই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তো আমাদের যতটুকু দায়িত্ব এসেছে এইটা যেন আমরা হক আদায় করে পালন করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি ঢাকা 4-এ নির্বাচিত হয়েছি। এক্ষেত্রে আপনাদের যে সার্বিক সহযোগিতা, দোয়া, পরামর্শ, এটা আমাদের পাথেও, আগামী দিনেও আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের পরামর্শ, দোয়া নিয়ে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। ঢাকা 4-কে যেহেতু আমাদের দায়িত্ব ঢাকা 4, এই জন্য ঢাকা 4-কে আমরা আমাদের মতো করে সাজাবো। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, এখানের অবকাঠামো যা আছে, অবহেলিত যে বিষয়গুলো আছে, একটা খেলার মাঠ নেই, এরপরে আপনার একটা কমিউনিটি সেন্টার নেই, একটা হাসপাতাল নাই, এই বিষয়গুলো নিয়ে আমরা যে পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া শুরু করেছি, এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। আর একটা বিষয় আমাদের জিরো টলারেন্স, যেটা আমরা বারবার বলে যাচ্ছি, যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং, এটা যেখানেই আমরা দেখবো সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো। যাদের মাধ্যমে দেখবো তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, আইন নিজের হাতে তুলে নেব না। বাট তারা যেন কোনো অবস্থাতেই ঢাকা 4-কে এভাবে কলুষিত করতে না পারে, বরং ঢাকা 4 থেকে আমরা সর্বপ্রকার চাঁদাবাজি, মাদককে আমরা কি করব, উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। এটার ব্যাপারে আমাদের নীতি জিরো টলারেন্স। এই নীতিতে আমরা এগিয়ে যাব এবং একটা সুন্দর ঢাকা 4 আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব।